ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল যে পড়াশোনা করার পর আমি ওকালতি পড়ব। তো ইন্টারমিডিয়েট পাশ করার পর যখন চাইলাম ওকালতি করার জন্য, একজন উকিল হওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু আমার মায়ের সেটা পছন্দ হয়নি। আমার মা চেয়েছিলেন আমি একজন সাংসারিক মহিলা হই, অন্যের সংসার করি। তো সেই জন্য আমাকে আমার মা বিয়ে দিয়ে দিয়েছেন এবং আমি ভালোই ছিলাম আলহামদুলিল্লাহ। যেখানে আমার বিয়ে হয়েছিল সেখানে আমি অনেক ভালো ছিলাম, আমার হাজব্যান্ড আমাকে অনেক ভালো রেখেছিল। তারপর আমার হাজব্যান্ড অনেক ভালো একটা চাকরি করতো, খুবই সচ্ছল একটা ফ্যামিলি ছিল আমার। আমার ঘরে একটা খুব সুন্দর ফুটফুটে কন্যা সন্তান হয়। তারপর আমরা দুইজন চিন্তা করি যে আমার এই কন্যা সন্তানটাকে আমি এমন একটা পর্যায়ে নিয়ে যাব যেখানে আমার যে স্বপ্নগুলো পূরণ হয়নি, আমার মেয়ের যেন সেই স্বপ্নগুলো পূরণ হয় এবং পৃথিবীর যত সুখ আছে সব যেন আমার মেয়ে পায়। আর আমার মেয়ে যখন একটা পর্যায়ে দাঁড়িয়ে যাবে তখন আমাদের দুইজন টোনাটুনির আর কোনো সমস্যা হবে না এবং আমরা যথেষ্ট পরিমাণ সুখী একজন মানুষ হব। এটা ভেবেই আমি আর আমার হাজব্যান্ড মিলে আমার কন্যা সন্তানটাকে এই সুখের নৌকাতে ভাসিয়ে দিলাম। আসসালামু আলাইকুম, আমি জান্নাতুল ফেরদৌস পিয়া ফ্যামিলি বন্ডিং বাংলা ব্লগ চ্যানেল থেকে আরেকটি নতুন ব্লগ নিয়ে এসেছি। আশা করছি আপনারা যে যেখানেই আছেন আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। ভালো না থাকলেও ভালো থাকার চেষ্টা আমরা সবাই করে যাই, আর এটাই আল্লাহর কাছে দোয়া করি যেন সবাই অনেক বেশি ভালো থাকেন। আর এখন আমি যেটা বলছিলাম সেখানেই আবার ফিরে আসি। আমি তারপর আমার মেয়েকে, আমাদের দুইজনের যেই যুদ্ধ, সেই যুদ্ধতে আমরা নেমে গেলাম। ভালো স্কুল থেকে শুরু করে ভালো কলেজ, ভালো ইউনিভার্সিটি, সব কিছুই খুব ভালোভাবে আমার মেয়েকে দেওয়ার চেষ্টা করলাম। আত্মীয় স্বজন অনেকে অনেক রকম কথা বলেছে, সবাই বলেছে একটা মাত্র সন্তান, আরও কেন সন্তান নিচ্ছি না। আমি তখন সবাইকে খুবই বিরক্ত হয়ে বলতাম আমার এই এক মেয়েই আমাকে সব কিছু দেবে, সব সুখ দিবে, আমি কেন আরেকটা সন্তানকে আর আমার নিতে হবে, কারণ সেই আমাদের একমাত্র সম্বল, আমাদের একমাত্র সুখের ঠিকানা। সব আত্মীয় স্বজনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তারপর আমি আমার মেয়েকে সমস্ত ফ্যাসিলিটিসগুলো দিতে থাকলাম। আমার মেয়ে অনেক ভালো রেজাল্ট করলো, সে স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে অনেক বেশি ভালো রেজাল্ট করলো। তারপর এক সময় তার মনে হলো যে সে বিদেশ যাবে, সে দেশের বাইরে গিয়ে তার যে পড়ালেখা বাকিটা আছে সেটা শেষ করবে, ইভেন সে ওখানেই সেটেল হতে চায়, আমাদেরকেও নিয়ে যাবে। আমাদের সুখের আর কোনো ঠিকানা ছিল না, কিন্তু যেই পরিমাণ অর্থ বিদেশ যাওয়ার সময় লাগে সেই পরিমাণ অর্থ ততদিনে আমাদের ছিল না, কারণ করোনায় আমার হাজব্যান্ডের চাকরিও চলে যায়। তো ওই সময় যেহেতু চাকরি ছিল না, তাই মেয়েকে বিদেশ পাঠানো, অন্যান্য খরচ বরচ সব কিছু মিলে আমাদের একটু সমস্যাই হয়ে যাচ্ছিল। তারপর আমি চিন্তা করলাম আমার 19 থেকে 20 ভরি স্বর্ণ আছে, সেটাকে আমি বন্ধক রেখে তারপর আমার মেয়েকে, একমাত্র মেয়েকে বিদেশ পাঠাবো, কারণ আমার মেয়ে বিদেশ যাওয়া মানে আমাদের কিন্তু আর কোনো চিন্তা থাকবে না। যেই কথা সেই কাজ, আমি সেভাবে করেই আমার মেয়েকে স্বর্ণ বিক্রি করে প্লাস আমাদের যে টাকা পয়সা আছে সেগুলো দিয়ে মোটামুটি অনেক বড় একটা অ্যামাউন্ট দিয়েই কিন্তু আমি আমার মেয়েকে বিদেশ পাঠালাম। আর বিদেশ পাঠানোর 6 মাসের মধ্যে আমরা বেশ ভালোই দিন কাটিয়েছি। আমরা টোনাটুনি দুইজন খুব গর্ব করে বলতাম যে আমার মেয়ে আমাদের শেষ পর্যন্ত সম্বল হলো। মানুষ ছেলে ছেলে করে, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা এমন একটা মেয়ে পেয়েছি, আল্লাহ আমাদেরকে একটা সোনার টুকরা মেয়ে দিয়েছে। এভাবে দিন যেতে থাকলো, অনেক ভালো একটা বাসায় আমরা ভাড়া থাকলাম। যেহেতু আমাদের মেয়েকে পড়াশোনা করাতে করাতে আমাদের নিজেদের কোনো ঠিকানা ঢাকায় হয়নি, সেই জন্য আমার মেয়ে আমাদেরকে একটা ভালো বাসায় ভাড়া রাখলো। 6 মাস পর হঠাৎ করে একদিন একটা ফোন আসে, আমার মেয়ে বলে যে সে বিয়ে করে ফেলেছে। তারপর বিয়ের পর আমার মেয়ে আমাদেরকে হঠাৎ করে আর খরচ বরচ দেওয়া বন্ধ করে দিল।
এদিকে আমি আমার যেই স্বর্ণটা বন্ধক রেখেছি সেই স্বর্ণের টাকাটাও ঠিকমতো পরিশোধ করতে পারছিলাম না। আমার মেয়ের সাথে যোগাযোগ করার পর সে একদিন হঠাৎ করে জানিয়ে দিল যে তোমাদের জন্য আমি আর কিছুই করতে পারবো না, আমার হাজব্যান্ড সেটা পছন্দ করছে না এবং তোমরা তোমাদের রাস্তা দেখো, আমি এখন আর তোমাদের জন্য সেই রকমভাবে কোনো টাকাও পাঠাতে পারবো না। এরপর থেকে আমাদের একটা মুমূর্ষু জীবন শুরু হলো। মাথায় আকাশ ভেঙে পড়লো, চিন্তা করে পাচ্ছিলাম না এই কি সেই মেয়ে যার জন্য আমি আর আমার হাজব্যান্ড মিলে এত আমাদের যে সাধনা, এত যে টাকা পয়সা আমার মেয়ের পেছনে আমরা খরচ করেছি, আমাদের যে স্বপ্নগুলো ছিল সেগুলো সব কিছু নষ্ট হয়ে গেল। একটা সম্পর্ক কিভাবে এইভাবে শেষ হয়ে যায়, যাকে তিলে তিলে এইভাবে বড় করলাম, যেই সন্তানের জন্য আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারোর কথা শুনলাম না, সেই মেয়ে আজকে এত বড় একটা দাগা দিল, এত বড় একটা আমার ধ্বংস করে দিল, আমার স্বপ্নগুলোকে ভেঙে দিল। এখন আমি কোথায় যাব, কি করব, কিভাবে আমি আমার হাজব্যান্ডকে নিয়ে থাকবো, কারণ আমাদের কোনো আর ইনকাম নেই। জীবনে কত বড় একটা ভুল করলাম যে আমি এইভাবে আমার সমস্ত সম্বল দিয়ে আমি আমার মেয়েকে মানুষ করতে চাইলাম, সুখের নৌকায় এভাবে ভাসিয়ে দিলাম। যেহেতু আমি টাকা পয়সা দিতে পারিনি, সেই জন্য আমার সেই 20 ভরি স্বর্ণ কিন্তু হারিয়ে গেল, আমাকে আর ব্যাংক সেটা দিল না। এদিকে আমার খাওয়া দাওয়ার জন্য অনেক বেশি প্রবলেম হয়ে যায়। আমাকে আত্মীয় স্বজন এত কিছু বলার পরও কিছু কিছু মানুষ আমাকে তারপরও দেখছে, তাদের দেখাতে আমি আর কত দূরই বা চলতে পারি। যেই বাসায় আমি ভাড়া থাকতাম সেই বাসায় আমি এখন সাবলেট দিয়ে রেখেছি। আমার একদম খুবই খারাপ অবস্থা। আজকে আমার হাজব্যান্ড লাইফ সাপোর্টে, কিন্তু আমি আমার হাজব্যান্ড দুইজনই চিন্তা করেছি এবং আমার হাজব্যান্ড অসুস্থ হওয়ার আগে আমাকে বলে গেছে যে আমি যদি মারাও যাই তারপরও তুমি আমার মেয়ের কাছ থেকে কখনো 1 টাকাও নিবে না এবং আমার মেয়েকে মেয়ে বলে কখনো স্বীকারও করবে না। এই দুরূহ অবস্থা আসলে আমি যে আপনাদের সাথে এতক্ষণ শেয়ার করলাম, এটা একজন আন্টির কথা, যে এসে আমাকে এগুলো বাসায় কান্না করতে করতে বলে গেছে। ওনাদের সাথে আমাদের অনেক ভালো একটা রিলেশন। আমরা যেহেতু ওনারা অনেক বছর ধরে এখানে থাকে, সেই হেতু আমাদের আসলে ওনাদের সাথে কথা হয়, উঠা বসা হয়। তো ওনার এই দুরূহ অবস্থা আমরা আসলে ঘুণাক্ষরেও টের পাইনি। যখন উনি একদম অবস্থা খারাপ তখন উনি এসে আমাদের বাসায় আমার কাছে কান্না করতে করতে এই কথাগুলো বলে গেলেন। আমি শুধু নির্বিকার হয়ে আসলে চেয়েছিলাম আর শুধু ভাবছিলাম যে কীরকম সচ্ছল একটা ফ্যামিলি শুধুমাত্র এরকম একটা মানুষের কারণে ধ্বংস হয়ে গেল। আমি বারবার শুধু ওনাকে বললাম যে আন্টি আপনি বুঝি 1 টাকাও রাখেন নাই নিজের জন্য, আঙ্কেল বুঝি কোনো কিছুই জমা রাখে নাই। তো উনি শুধু একটা কথাই বলল, এই জিনিসটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আমি কখনো শখের কথা চিন্তা করি নাই, যে সময় আমার সুখে থাকার সময়, শখ করার সময়, সেইটুকু আমি আমার মেয়েকে বিলিয়ে দিয়েছি। মেয়ের জন্য আমি সব শখ রেখেছি। আর আজকে আমার এমন একটা দিন দেখতে হবে আমি কখনো স্বপ্নেও ভাবি নাই। আমি ভেবেছিলাম আমার শখগুলো আমার মেয়েই পূরণ করুক, আমার স্বপ্নগুলো আমার মেয়েকে দিয়েই দেখব। সেজন্যই আমি 1 টাকাও রাখিনি। আমার যে 20 ভরি স্বর্ণ ছিল সেটাও আজকে চলে গেল। সেটা থাকলেও আমি আজকে চলতে পারতাম। উনি শুধু বলল, ওনার চোখের পানি শুধু পড়লো আর উনি বলতে থাকলো, আমার মেয়ে, আমি তো কখনো ওকে অভিশাপ দিব না, তবে আমি দেখতে চাই যে আমার মেয়ে কোথায় গিয়ে শেষ পর্যন্ত দাঁড়ায়, কত দূর দৌড়াতে পারে। আমি আর তোমার আঙ্কেল যদি মারাও যাই তখনও আমার মেয়েকে আমরা চাই না। আর তোমরাই হচ্ছে আমার মেয়ে, তাই মনের দুঃখের কথাগুলো তোমাদেরকে বলতে আসলাম আজকে তোমার আঙ্কেল লাইফ সাপোর্টে, সেই কথাটাই তোমাদেরকে জানাতে আসলাম। এই বাস্তব কথাটা যখন আমি আসলে শুনছিলাম ওনার মুখে, ওনার চোখগুলো যখন
কথা বলছিল, আমাকে ধরে যখন উনি কথাগুলো বলছিল, সত্যি আমি নির্বিকার হয়ে চেয়েছিলাম ওনাকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষাই আমার জানা ছিল না। আমি সান্ত্বনা দিয়ে ওনাকে কি বললে ওনার ভালো লাগবে আমি বুঝতে পারছিলাম না। তবে আমার কাছে মনে হলো যে এটা জীবনে অনেক বড় একটা শিক্ষা। ওনার শখ, ওনার আহ্লাদ, ওনার ভালো লাগা, ওনার খুশি থাকা সব কিছু উনি বিসর্জন দিয়ে তারপর একজনের পিছনে সমস্ত স্বপ্ন উনি ঢেলে দিতে চেয়েছেন, ওনারা দুইজনই। এইটা ওনাদের জীবনের সবচাইতে বড় ভুল ছিল আমার মতে। আমি যতদূর ভাবি বা চিন্তা করি যে প্রত্যেকটা মানুষই আলাদা, প্রত্যেকটা মানুষের সময়গুলো কিন্তু আলাদা আলাদা। তাদের জীবনটা অন্যের জন্য কখনোই না, না স্বামী, না স্ত্রী, না সন্তান। প্রত্যেকটা মানুষেরই আলাদা একটা সীমা আছে, আর ওই সীমার মধ্যে থেকেই কিন্তু যার যার শখ, স্বপ্ন এগুলো পূরণ করা দরকার। আর সব কিছু একজনের জন্য ঢেলে দিয়ে তারপরের যেই দিনগুলো আছে সেগুলোতে তার দিকেই চেয়ে থেকে তার কাছেই সেগুলো আশা করা, এটা আসলে অনেক বড় একটা ভুল বলে আমার মনে হয় আর কি। আমি সেটা কখনোই মেনে নিতে পারি না যে সন্তানকে সব কিছু দিয়ে দিব তারপর সন্তান আমাকে করবে। আর এই ভবিষ্যৎবাণী কে কোথা থেকে যে দিল আমি জানি না। এই ভবিষ্যৎ কি কেউ কখনো বলতে পারে যে আমার সন্তান আমাকে শেষ বয়সে এসে অনেক কিছু দিবে, আমি অনেক কিছু করতে পারবো? এমন অনেক সন্তান আছে যারা হয়তো কর্মক্ষেত্রে বিদেশে থাকে, তারা চাইলেও কিন্তু তার ফ্যামিলিকে সময় দিতে পারে না, মাকে সময় দিতে পারে না, বাবাকে সময় দিতে পারে না। এমন অনেক ফ্যামিলির ছেলেরা আছে, মেয়েরা আছে যারা চাইলেও তাদের ফ্যামিলি, তাদের চাকরি ছেড়ে কিন্তু আসতে পারে না। এটাই বাস্তবতা। তখন এই পাশ থেকে কিন্তু বাবা মারা বড় বড় নিঃশ্বাস ফেলতে থাকে যে আমার সন্তান আমাকে দেখলো না। আসলে কিন্তু সব কিছুই পরিবেশ পরিস্থিতির উপরেই। আপনার যদি ভালো না লাগে তাহলে আপনি আপনার সন্তানকে বিদেশ কেন পাঠাবেন? যেই সন্তান বিদেশে গেলে সেটেল হওয়ার পর সে আবার দেশে আসতে পারবে না, চাইলেই আসা যায় না। সেই সন্তানকে নিয়ে আমি পাঠালাম, আবার আমি তাকে বড় বড় নিঃশ্বাস দিয়ে বলছি যে কেন আমাকে দেখছে না। আর সেই রকম ঘটনার চাইতেও তো এটা একটা জঘন্য ঘটনা, যেই বাবা মা অনেক কষ্ট করে এইভাবে সব কিছু বিলিয়ে দিয়ে তারপর তার কাছে আশা করে, আর সেই সন্তান না করে দেয় কারণ তার হাজব্যান্ড পছন্দ করে না সেই জন্য। এটা আসলে একটা হৃদয় বিদারক ঘটনা। তো এই জিনিসটা আমি জাস্ট আপনাদেরকে বললাম এই জন্য যে আসলে যখনকার শখ তখনকারই পূরণ করা উচিত, যতটুকু যে পারে। আর সবার জন্য সব কিছু বিলিয়ে দিয়ে তারপর নিজে নিঃস্ব হয়ে যাওয়ার মধ্যে কিন্তু কোনো বড় কিছু নেই। এটা একটা বোকামি ছাড়া আর কিছুই না। অনেক কথা বলে ফেললাম, আসলে কথা বলতে বলতে আমার ব্লগটাও শেষ হয়ে গেছে। যা করেছি দেখিয়েছি। আর এটা হচ্ছে কিছুদিন আগে বৃষ্টি হয়ে এত বাজে অবস্থা হয়েছিল যে পানি হাঁটু পর্যন্ত উঠে গিয়েছিল। আমাদের নিচতলা সহ বাকি যে বিল্ডিংগুলো এগুলো নিচতলা ডুবে গিয়েছিল। 4টা বাজে, তখন কারেন্ট নেই, তারপর গ্যাস ছিল না, গ্যাস বন্ধ করে দিয়েছিল। 4টার সময় যখন গ্যাস এসেছে তখন এই যে ডিম রান্না করছি আর এদিকে ভাত বসিয়েছি। আর খুবই বাজে অবস্থা ছিল আর কি ওই দিনের একটু অংশ দেখালাম। এই যে পানি ফেলছে যার যার ঘর থেকে, আমাদের থেকেও টানা মোটর দিয়ে পানি ফেলেছে। তো আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক দিয়ে দিবেন, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন। ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব।